হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ফিল্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। স্কুল থেকে একা একা বাসায় ফিরছিলাম, আর অমনি কোথা থেকে কে যেন এসে পেছন থেকে আমার হাত টেনে ধরলো। ভয়ে যেন এক্ষুনি আমার প্রাণটা বেরিয়ে যাবে। এমনিতেই মন খারাপ, তার মধ্যে ভয়। স্কুলে যাবার কোনো ইচ্ছেই ছিল না, তবুও আম্মু জোর করে স্কুলে পাঠালো। ধীর পায়ে বাসার উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিলাম, আর তারই মধ্যে এই ঘটনা। হাতটা ধরার সাথে সাথে ফিরে তাকিয়ে দেখি আফিফ। আফিফ আমার ক্লাসমেটের ভাই। এই ছেলের বোনটাও ইদানিং আমাকে যেন বেশ চোখে চোখেই রাখছে। আমি যেখানে ও নিজেও সেখানে, আর আজ ওর ভাই আমার হাত টেনে ধরলো। অভদ্রতার একটা লিমিট থাকা দরকার। এই যে আপনি আমার হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন বলছি, ছাড়ুন। আচ্ছা, ছেড়ে দিলাম। এ কেমন অভদ্রতা? রাস্তার মাঝে এইভাবে একটা মেয়ের হাত কেউ ধরে? ফাজিল কোথাকার। সরি। আফিফ সরি বলার পরপরই আমি সেখান থেকে প্রস্থান করি। পরের দিন স্কুলে যাচ্ছি, দেখি আফিফ ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি দেখেই না দেখার ভান করে চলে যাচ্ছিলাম, অমনি পেছন থেকে আমাকে ডেকে বলে, ওড়নাটা মাথায় দিয়ে যাও, আর রাস্তাঘাটে চুপচাপ থাকবে, কোনো কথা বলবে না কারো সাথে, তাহলে সবাই অভদ্র মেয়ে বলবে। আমি কোনো কথা না বলেই চলে গেলাম স্কুলে। বান্ধবীরা বলল, আরিফার ভাই তোকে এ কথা বললো কেন? কি জানি, আমি কি করে বলবো। একদিন স্কুল থেকে ফেরার পথে খুব বৃষ্টি হচ্ছিল। অনেকক্ষণ একটা দোকানে দাঁড়িয়ে থাকার পরও যখন বৃষ্টি থামছিল না, তখনই আমি বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ির দিকে রওনা দিলাম। আর কিছু দূর যেতেই দেখি আফিফ ছাতা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। ভিজে আসছো কেন? আমি তো ছাতা নিয়ে তোমাকে এগিয়ে আনতে যাইতেছিলাম। আপনার ছাতা নিয়ে আপনিই থাকুন, আর কখনো যেন আমার সামনে আপনাকে না দেখি। লোকে দেখলে আপনাকে না, মন্দ আমাকে বলবে। সো প্লিজ। সেদিনের পর থেকে আফিফ আর আমার রাস্তা আঁকলে দাঁড়ায়নি, কিংবা আমার সামনেও আসেনি। এরই মাঝে আমাদের টেস্ট এক্সাম হয়। এই এক্সামে অ্যালাউ হলেই ফাইনাল দিতে পারবো। কিছুদিন পর রেজাল্টের দিন বুকের ভিতর কি পরিমাণ যে ধুকপুক ধুকপুক করছিল বলে বোঝানো যাবে না। ছাত্রছাত্রীরা যারা ছিলেন তাদের তো আর বোঝানোর দরকারও নেই আমার মনে হয়, কারণ সবাই সেটা ফিল করেছে। রেজাল্ট পেয়ে আমি আর আমার বান্ধবীরা রাস্তা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলাম, আর আমি সারা রাস্তা কাঁদতে কাঁদতে বাসায় ফিরেছি। আমার কান্না দেখে আফিফ সেদিন দৌড়ে আমার সামনে আসে। কেঁদো না প্লিজ, কেঁদো না। হার জিত সবার জীবনেই আছে। এবার হেরেছো তাতে কি হয়েছে? পরের বার আরো ভালো করে পড়বে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তখন আর পাস করার ঠেকায় কে? কেঁদো না প্লিজ, কেঁদো না। পাস করার ঠেকাই কে মানে? আমি কি ফেল করেছি নাকি? তাহলে কাঁদছো কেন? আমার বান্ধবী ফেল করেছে, এই যে ও। আমরা আর একসাথে থাকতে পারবো না, তাই কেঁদেছি। ও মোর আল্লাহ, যে ফেল করেছে তার কান্নার খবর নেই, আর একজন কান্নাকাটি করে দুনিয়া বাসায় ফেলছে। যাও বাসায় যাও, বাসায় গিয়ে ভালো মতো পড়াশোনা করো। এসএসসিতে A+ পেতে হবে তোমার। সেদিনের মতো আমি বাসায় চলে আসি। কিছুদিন পর আমার জন্য একটা বিয়ের প্রপোজাল আসে। ছেলে ইতালিতে থাকে, খুব ভালো পরিবার, বিয়ে করে বউ ইতালি নিয়ে যাবে। এমন ছেলে আজকাল পাওয়াই যায় না। ছেলের মামা আমাকে রাস্তায় দেখেছে স্কুল থেকে আসার পথে, তখনই আমাকে ফলো করে বাড়ি পর্যন্ত চলে আসে, আর বাসা চিনে নিয়ে আব্বুর কাছে প্রস্তাব দেন। আর গ্রাম অঞ্চলে ক্লাস 10-এ পড়া মেয়েই অনেক বড়, তাই আত্মীয় স্বজনরা সবাই বলল কুহুর জন্য এত ভালো ছেলে আর পাওয়া যাবে না, তাই বিয়েটা দিয়ে দিতে। বিয়ের পরও এক্সাম দেওয়া যাবে।
আমি কথাগুলো শুনে নিশ্চুপ হয়ে গেলাম, কিছুই বললাম না বাসায়। পরের দিন কোচিং ক্লাস করতে স্কুলে গেলাম। স্কুল থেকে ফেরার পথে আফিফ আমার সামনে এসে দাঁড়ালো। তোমার নাকি বিয়ে ঠিক হচ্ছে? তুমি রাজি? জানি না। শোন, তোকে একটা কথা বলেই রাখি, এই জীবনে যদি তোর বিয়ে হয় তবে আমার সাথেই হবে, আর যদি তা না হয় তবে আগে তোকে মারবো তারপর আমি মরবো। কথাটা যেন মনে থাকে। যা, বাসা যা। এই প্রথম আমি আফিফের চোখে মুখে রাগ দেখেছি, আর ও এতটাই সিরিয়াস ভাবে বলছিল, আমার তো হাত পা কাঁপাকাঁপি শুরুই হয়ে গিয়েছিল। কিছু দূর যেতেই আফিফ আমাকে ডেকে বলল, ওই শোন, আমার বউ হবার জন্য প্রস্তুত নিতে থাক, বাকিটা আমি দেখছি। আমি কোনো কথা না বলে বাসায় চলে এলাম। ছেলের বাসার লোকজন বিকেলে আমাকে দেখতে আসে, সবাই দেখে পছন্দ করে। ছেলে তো ভীষণ পছন্দ হয়েছে আমাকে। ওই বাসার লোকজন আমাদের বাসার লোকজনকে বলল, আপনারা আগামীকাল আমাদের বাড়িঘর দেখতে আসুন, আর ওখানেই বিয়ের পাকা কথা হবে। আম্মু আব্বু রাজি হলেন, আর রাজি হলেন সব আত্মীয় স্বজনও। এত ভালো ছেলে কেউ হাতছাড়া করে নাকি? বিকেলে আমাকে দেখার পর ওনারা চলে যান। আম্মু আব্বু আমাকে জিজ্ঞাসাও করেন আমি রাজি কিনা। আমিও কিছু বলি না, কারণ আমার কথায় এখানে কোনো কাজ হবে না। আমি তা ভালো করেই জানি, কারণ এর আগেও এই বাড়ির মেয়েদের বিয়ে হয়েছে তাদের মতামত ছাড়াই। রাতে হঠাৎ করে ওই বাসা থেকে ফোন আসে, আপনারা কাল আসিয়েন না, আমাদের অন্য একটা মেয়েকে পছন্দ হয়ে গেছে। আমরা ওই মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে করাবো। ভালো থাকবেন। আব্বু ওই বাসার লোকের কাছ থেকে এমন কথা শুনে যেন একটা শক খেলো, আর চাচু কাকি আম্মু সবাইকে বলল বিয়েটা ক্যান্সেল। তারা অন্য মেয়ে নাকি পছন্দ করে ফেলেছে, কিন্তু তারা এই অল্প সময়ের মধ্যে মেয়ে পেল কই, আর তাদের মতামত চেঞ্জই বা হলো কি করে? কোনো তো একটা রহস্য আছে এখানে। বাদ দাও তো, কত ছেলে আসবে যাবে। আমি বিয়ে ভাঙার কথা শুনে খুশিতে আত্মহারা। পরের দিন স্কুলে যাওয়ার পথে রাস্তায় আফিফ দাঁড়িয়ে, কি কেমন দিলাম? কি দিলেন? বিয়েটা তো আমি ভেঙেছি। কিভাবে? ছেলের বাড়ির লোক যখন যাচ্ছিল তখন তাদের দাঁড় করিয়ে বলেছি, মেয়েকে তো 1 মাস আগে আমি বের করে নিয়ে গিয়েছিলাম, তাই মেয়ের বাবা ওকে তাড়াতাড়ি করে বিয়ে দিতে চাইছে। নাইলে কি আর কেউ পরীক্ষার্থী মেয়েকে পরীক্ষা না দিয়ে বিয়ে দেয়? এখন আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন? বিয়ে হয়ে গেলেও মেয়ে আমার কাছে চলে আসবে, আর আমি তখনও ওকে নিয়ে পালাবো। কি করবেন আপনারাই এখন ভাবুন। এই কথা শুনে তারা যাচাই বাছাই না করেই না করে দিল। আর আপনিও কেমন মানুষ, এত বড় মিথ্যা কথা বললেন আমার নামে? যান, সরুন সামনে থেকে। ওরে বাবা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। আমি স্কুলে চলে গেলাম। বান্ধবীরা সবাই বলল, আফিফ ভাইয়া তোকে খুব ভালোবাসে রে। আমি ওদের কথায় কোনো পাত্তা দিলাম না। সামনে আমার ফাইনাল এক্সাম। হঠাৎ একদিন প্রাইভেট পড়তে যাওয়ার সময় একটা ছেলে আমাকে এসে বলে, তোমাকে খুব ভালো মেয়ে মনে করতাম, কখনো দেখিনি কোনো ছেলের সাথে ঘোরাঘুরি করতে, আর তুমি কিনা এত খারাপ। কত কিছু ভেবে রেখেছিলাম আমি তোমাকে নিয়ে। তুমি এসএসসি পাশ করলে আমি তোমার বাসায় প্রস্তাব দিব, আর তুমি ছি 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 ছি। আরে কি করেছি আমি, সেটাই তো বলেন। আফিফের সাথে তোমার রিলেশন না, ওর সাথে তোমার সবকিছু হয়ে যায়নি, অস্বীকার করতে পারো? ছি, এত বড় কথা আপনি আমাকে বললেন কি করে? আমি আজই আমার আব্বুর কাছে বিচার দেব। ছি, তাই না? চোরের মার বড় গলা, চুরি করবে আবার বড় বড় কথা বলবে। এইসব জঘন্য কথা আপনাকে কে বলেছে? কে আবার বলবে? যার সাথে করছো সে বলেছে, তোমার আফিফ বলছে। আফিফ। ঠিক আছে, তার ব্যবস্থাও আমি করছি। প্রাইভেট পড়তে গেলাম ঠিকই, কিন্তু মন বসছে না পড়ায় কিছুতেই। পরে ফ্রেন্ডদের বললাম, জানিস আফিফ নাকি আদিলকে এসব বলেছে। এত বাজে কথা আফিফ ভাইয়া বলবে? তুই তাকে জিজ্ঞেস কর আগে,
তারপর নয় আঙ্কেল আন্টিকে জানাস। এভাবে তোর নামে মিথ্যে কথা বলে বেড়ালে তো তোকে মানুষ খারাপ বলবে। তোরাই বল, কেউ তার ভালোবাসার মানুষকে নিয়ে এত বাজে কথা বলতে পারে? তাহলে কেমন ভালোবাসে সে আমাকে? এটাকে কি ভালোবাসা বলে? বাসায় ফেরার পথে আফিফের সাথে আমাদের দেখা। আফিফ ভাইয়া, আপনি কুহুর নামে আদিল ভাইয়াকে কি বলেছেন? যা বলার বলেছি। কি বলেছেন শুনি? ও কুহুকে ভালোবাসে আর আমি কুহুকে অন্য কারো হতে দিব না। তাই বলে আপনি আমার নামে এসব জঘন্য কথা বলবেন? 100 বার বলবো, 1000 বার বলবো, দরকার হলে এলাকার সবাইয়ের কাছে বলবো, তারপরও তোকে আমার চাই। আপনার এসব কে ভালোবাসা বলে না, বুঝলেন? এসব হচ্ছে আপনার নোংরামি। আপনি আমাকে ভালোবাসেন, তাই না? আমার প্রতি আপনার যেটা আছে সেটা হচ্ছে মোহ, ভালোবাসা না। আমি আপনাকে ভালোবাসি না, আর কোনো দিনও বাসবো না। দয়া করে আপনি আর কোনোদিন আমার সামনে আসবেন না। তোকে আমি দেখে নিব। এই বলে আমি বাসায় চলে আসি, আর কোচিং বা প্রাইভেটে যাই না। বাসায় গিয়ে আম্মু আব্বুকে সব খুলে বলি। আম্মু আব্বু আফিফের বাসার লোকজনকে বিষয়টা জানায়। এদিকে আমি এক্সাম দিতে থাকি। আব্বু আমাকে এক্সাম দিতে নিয়ে যায়, আবার এক্সাম হলে নিয়ে আসে। এভাবে আমার 3টা পরীক্ষা হয়ে যায়। হঠাৎ একদিন কেয়া ফোন দিয়ে আমাকে বলে, আজ তো আফিফ ভাইয়ের বিয়ে। কি বলিস? দেখলাম বাড়িঘর সাজানো। বিয়ের গেটের পরে একজনকে জিজ্ঞেস করলাম কার বিয়ে, বলল আফিফের বিয়ে। ভালো হয়েছে, আপদ দূর হলো। আফিফের মা আফিফকে নিয়ে গিয়ে মেয়ে দেখায়, আর এক মেয়ের বাবা আফিফকে বিদেশ পাঠানোর সমস্ত টাকা, মেয়ের সাথে গয়না আর বাসায় ফুল ফার্নিচার দিবে বলে, যদি তার মেয়েকে বিয়ে করে। আফিফের মা আর আফিফ লোভে পড়ে তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন করে, আর ওদের বিয়েটা হয়ে যায়। বিয়ের কিছুদিন পর জানতে পারে মেয়ে আরেক ছেলের সাথে বেরিয়ে চলে গিয়েছিল। ছেলের সাথে থেকেওছে অনেক দিন। পরে মেয়েকে ধরে এনে আফিফের সাথে বিয়ে দেয়া হয়। বিষয়টা জেনে ভালোই লাগে আমার। একদিন আমার নামে ও মিথ্যা বদনাম ছড়িয়েছিল, যা আজ ওর নিজের স্ত্রীর দ্বারা সত্যি হয়ে গেল। আসলে সময় কাউকে ছাড় দেয় না, সময় ঠিকই পরিবর্তন হয়, আর সাথে মানুষের মনও। এখন নিশ্চিন্তভাবে আমি পরীক্ষা দিতে যাই বান্ধবীদের সাথে। আব্বুকে আর সাথে করে নিয়ে যাওয়া লাগে না। আর মাত্র একটা পরীক্ষা বাকি, ওইটা হলেই যেন হাঁপ ছেড়ে বাঁচি। শেষ পরীক্ষার দিন বান্ধবীদের বয়ফ্রেন্ডরা ওদের সাথে দেখা করতে আসে, আর ওরা পরীক্ষার পরপরই যার যার বয়ফ্রেন্ডদের সাথে দেখা করতে বের হয়ে যায়। আমার তো কেউ নেই, তাই আমি আমার মতো ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বের হই। আমি যেই স্কুলে পরীক্ষা দিচ্ছি সেই স্কুল আমার বাসা থেকে হেঁটে গেলে 15-20 মিনিটের দূরত্ব। রাস্তায় একটা খালি রিক্সাও নেই, পুরা কপাল আমার। এই দুজনকে পেলেও তারা যাবে না, না করে দেয়। তাই হেঁটে হেঁটেই যাব ভেবে বাসার উদ্দেশ্যে পা বাড়াই। কিছু দূর যেতেই দেখি সামির ভাইয়া কুহু বলে জোরে জোরে আমাকে ডাকছে। কি হয়েছে সামির ভাইয়া, এভাবে ডাকছো কেন? সামির ভাইয়া আমার পায়ের সামনে ধূপ করে হাঁটু গেড়ে বসে পড়ে। আমার ছোট ছোট চোখগুলো 2 মিনিটের মধ্যেই ইয়া বড় রূপ ধারণ করে। আই লাভ ইউ কুহু, এ নে গোলাপ, আর আমার প্রপোজটা অ্যাকসেপ্ট কর। কোথায় তুমি গোলাপ দেখো সামির ভাইয়া? তোমার হাতের দিকে তাকাও তো, দেখো এটা কি? সামির ভাইয়া হাতের দিকে তাকাতেই দেখে তার হাতে সুন্দর একটা সিগারেট। সে গোলাপটাকে উপর করে তার পকেটে রেখেছিল যাতে কেউ না দেখে, আর পকেটে ছিল তার সিগারেটও। তাই সে নার্ভাসনেস প্লাস বেখালিপনায় ফুলের বদলে সিগারেট দিয়ে আমাকে প্রপোজ করছে।
আমার মনে হয় না আজ পর্যন্ত এমন সিগারেট প্রপোজ কেউ পেয়েছেন কেউ আপুরা, বা করেছেন কেউ এমন প্রপোজ কাউকে ভাইয়ারা? সামির ভাইয়া ফুলের বদলে সিগারেট দিয়ে আমাকে প্রপোজ করেছে। আমার মনে হয় না আজ পর্যন্ত এমন সিগারেট প্রপোজ কেউ পেয়েছে। আমি সামির ভাইয়াকে ওখানেই রেখে হাসতে হাসতে বাসায় চলে এলাম। সামির ভাইয়া হ্যাবলা কান্তর মতো আমার দিকে চেয়ে রইল। এর মধ্যে অনেক দিনের বন্ধ পাই। রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত কোনো চিন্তা ভাবনাও নেই পড়াশোনা নিয়ে। বেড়াতে খেলতে সময় কেটে যায়। রেজাল্ট দেওয়ার পর যখন কলেজে ভর্তি হই, দেখি সামির ভাইয়া প্রায় কলেজের সামনে দাঁড়িয়ে থাকে। আমি তাকে দেখলেই সিগারেট প্রপোজের কথা ভেবে হাসি, আর সে লজ্জা পেয়ে মাথা চুলকাতে চুলকাতে সেখান থেকে চলে যায়। হঠাৎ তাকে আর কলেজের সামনে দেখি না। আমারও যেন কেমন লাগতে শুরু করলো। তাকে এখন মিস করতে শুরু করলাম। হঠাৎ কেয়া বলল, আশা কিন্তু সামিরকে পছন্দ করে। তুই পাত্তা দিসনি বলে আশার কাছে আবার চলে গেল কিনা দেখ। প্রায় আশার সাথে রাস্তায় এখন কথা বলতে দেখি, আর আশাও তো কম সুন্দরী না। কেয়ার কথা শুনে খুব খারাপ লাগলো। বাসায় ফিরেও বারবার সামিরের কথা মনে হচ্ছে। ওকে সত্যি সত্যি আশাকে ভালোবেসে ফেললো। আর বাসলেই বা আমার কি? আমার কেন খারাপ লাগছে? তাহলে কি আমি সামির ভাইয়াকে ভালোবেসে ফেললাম? পরের দিন সকালে কলেজে যাবার সময় রাস্তায় সামির ভাইয়ের সাথে দেখা। আমি তার সামনে গিয়ে হঠাৎই বলে ফেললাম, আমি আপনাকে ভালোবাসি। কি শুনিনি? আই লাভ ইউ। এত উন্নতি কিভাবে হলো? আবার আপনি করেও বলছিস? এত কথা বলো না তো সামির ভাইয়া। এই কথাটা বলতে এতদিন সময় লাগলো? এতদিন কোথায় ছিলে তুমি? কত মিস করেছি জানো? এতদিন চোখের সামনে থাকলেও বুঝতে পারতি না তুই আমাকে ভালোবাসিস, আর আমার জানাও হতো না। বুঝলাম। এখন আমি গেলাম, ক্লাস আছে আমার। হয়ে গেল আমাদের মাঝে ভালোবাসার সম্পর্ক। দিন রাত মোবাইলে কথা আর মেসেজিং, ভালোভাবেই চলছে আমাদের প্রেম। কলেজে গেলে দেখা হয় আমাদের। হঠাৎ একদিন আব্বু দোকান থেকে এসে আম্মুকে বলে, কুহুর জন্য একটা ভালো পাত্র দেখলাম, খুব ভালো ছেলে, পরিবারও খুব ভালো। কুহুকে ছেলের বাসার সবাই চিনে। ওনারা প্রস্তাব দিলেন আমাকে, আর ছেলে আর সরাসরি কথাও বলেছে আমার সাথে। তাহলে তো ভালোই। দেখো তাহলে, মেয়ে যখন হয়েছে বিয়ে তো একদিন দিতেই হবে। ভালো ছেলে হলে হাতছাড়া করতে হবে না। আমি পাশের রুম থেকে আম্মু আব্বুর কথা শুনে সামির ভাইকে মেসেজ দিয়ে বললাম, আব্বু আমার বিয়ে ঠিক করতেছে। তুমি তোমার বাসার সবাইকে আমাদের রিলেশনের কথা জানাও, আর তাদের বলো আমাদের বাসায় প্রস্তাব নিয়ে আসতে। সামির মেসেজের কোনো রিপ্লাই দেননি। এদিকে আব্বু আম্মু তো ওই ছেলের কাছেই আমাকে বিয়ে দিয়ে দেবে বলে ঠিক করে ফেললো। আমি সুযোগ বুঝে সামিরকে ফোন করলাম, তুমি কি মেসেজ দেখোনি? কি বলছি আমি? আমি আমার বাসার কাউকে বলতে পারবো না, তারা মানবে না। মানে কি? মানে যদি হয় তাহলে আমার সাথে পালিয়ে চলো, এছাড়া আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি কি কাপুরুষ নাকি? বাসায় কেন বলতে পারবে না? মা আমার বিয়ে ঠিক করেছে আজু খালার মেয়ের সাথে, আর বলেছে আমি যদি ওই মেয়েটাকে বিয়ে না করি তাহলে মা বাড়ি ছেড়ে চলে যাবে। ও, তাহলে তুমি আগে বলোনি কেন? আর তুমি আমায় কেমন ভালোবাসো যে বাসায় একটু জানাতে পারবে না, তাদের রাজি করাতে পারবে না? আমি এখন ঝগড়া করার মুডে নেই কুহু। তুমি যদি আমার হতে চাও তাহলে বাইরে থেকে বের হয়ে এসো, আমি তোমাকে বিয়ে করব। আমি কোনো কাপুরুষের সাথে পালিয়ে বিয়ে করতে চাই না। যদি তুমি তোমার বাসায় বলতে পারো, তাদের রাজি করাতে পারো, তবেই আমার সাথে যোগাযোগ করো আর আমার বাসায় প্রস্তাব দিও। তখনই আমি তোমায় বিয়ে করব, পালিয়ে কোনো দিনও না। এইদিকে আব্বু আম্মু আমার বিয়ে ঠিক করে ফেলতেছে ওই ছেলের সাথে। দিন তারিখও পাকা হয়ে যায়।
যেদিন বিয়ের দিন তারিখ পাকা হবে তার আগের দিন আমি আমার আব্বু আম্মুকে সামিরের কথা জানাই আর বলি আমি সামিরকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। কুহুর মা, তোমার মেয়ে কি বলছে এসব? এখন আমার মেয়ে হয়ে গেল, তাই না? যখন গুণ দেখবে তখন তোমার মেয়ে, আর যখন দোষ দেখবে তখন আমার মেয়ে। সমীরও কি তোকে ভালোবাসে? হুম। তাহলে ওর মা বাবাকে নিয়ে আমাদের বাসায় ওকে আসতে বল। সত্যি আব্বু, তোমরা রাজি? তুই যাকে নিয়ে সুখী হবি আমি তোকে তার কাছেই বিয়ে দেব। আমরা আজ আছি কাল নেই, সারা জীবন তোরা একসাথে থাকবি, তাই তোদের মতামতেই বিয়ে হওয়া উচিত। আমি কল্পনাও করতে পারিনি আব্বু এত সহজে রাজি হয়ে যাবে। আজ যেন আমার খুশির সীমা নেই। সামিরকে ফোন দিয়ে বললাম, সামির রিসিভ করতেই ওকে বললাম, আমি আব্বু আম্মুকে তোমার কথা বলেছি, তারা রাজি হয়েছেন। তুমি আজই তোমার মা বাবাকে নিয়ে আমাদের বাসায় আসো। তুমি আমায় ফোন দিও না কোনোদিন কুহু। মানে কি? খালু খালারা এসেছে আমার বিয়ের পাকা কথা বলতে। আমি আমার মা বাবাকে কষ্ট দিতে পারবো না, তাদের একমাত্র সন্তান আমি। আমার মায়ের অবাধ্য হতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও, আর প্লিজ আমাকে কোনোদিন ফোন দিও না। তোর মতো কাপুরুষ হিজড়াকে ফোন দেয়া তো দূরের কথা, তোর মুখে থুতু ফেলতেও আজ থেকে আমার ঘৃণা হবে। সুখী হবে ইমান। ফোনটা কেটে দিয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। মানুষ কিভাবে এতটা পরিবর্তন হতে পারে, কিভাবে পারে এতটা পরিবর্তন হতে? আম্মু এসে কান্নার কারণ জিজ্ঞেস করায় আম্মুকে সব খুলে বললাম। আম্মু বলল, যা হয়েছে ভালোই হয়েছে, আপদ বিদে হয়েছে, কাঁদিস না তুই। রাতে আম্মু আব্বুকে সামিরের কথা জানাই। পরের দিন বিকেলে আব্বু চাচুরা ছেলের বাসায় গিয়ে বিয়ের ডেট ফাইনাল করে আসে। সন্ধ্যাবেলা আব্বু চাচু বাসায় এসে বিয়ের ডেট বলতেই আম্মু তার একমাত্র বড় বোন আমার খালামণিকে ফোন দেয়। আপা, কুহুর বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, অমুক তারিখে ওর বিয়ে। তুমি আগামীকালই দুলা ভাই অভ্র আর অরণ্যকে নিয়ে চলে এসো। আচ্ছা ঠিক আছে রে, ঠিক আছে, আমরা কাল সকালেই চলে আসব। 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে আমাদের, আমরা সবাই মিলে ধুমধাম করে বিয়ে দেব। আচ্ছা আপা, রাখি তাহলে, চা খেয়ে চলে আসবে কিন্তু। আচ্ছা, আল্লাহ হাফিজ। রাত 12টার দিকে আম্মুর মোবাইলে খালামণির ফোন। হ্যালো আপা, বলো। এই আপা, আপা কাঁদছো কেন তুমি? কি হয়েছে আপা? কাকুলি রে, অরণ্যকে নিয়ে আমরা এখন হসপিটালে। কেন, কি হয়েছে কার? অরণ্য ঘুমের ওষুধ খেয়েছে রে। আমার ছেলেটার কিছু হবে না তো? ওর কিছু হলে আমি বাঁচবো না রে। তুমি কেঁদো না আপা, কিচ্ছু হবে না আমাদের অরণ্যের। আর আমি আর কুহুর বাবা এক্ষুনি আসছি, কেঁদো না তুমি, এক্ষুনি আসছি আমরা। এদিকে আম্মু আর খালামণির কথা শুনে আমি তো প্রায় অজ্ঞান হয়ে যাই আর কাঁদতে থাকি। আম্মু আমাকে বলে, কাঁদিস না, কিচ্ছু হবে না তোর ভাইয়ার, কাঁদিস না। আমি মনে মনে বলি, তোমরা তো জানো আম্মু আমি কেন কাঁদতেছি। অরণ্য ভাইয়ার কিছু হলে তোমরা তোমার মেয়েকেও হারাবে। পুলিশ এসে সকালেই আমাকে ধরে নিয়ে যাবে। অরণ্য ভাইয়াকে মরতে তো আমিই বলেছি। আমি তো কাঁদছি এখন আমার মরার ভয়ে। এই কুহু, কান্না থামা, আমি আর তোর বাবা যাচ্ছি। অরণ্য ভাইয়ার কি অবস্থা এখন আমাকে গিয়েই জানাবে কিন্তু। আচ্ছা, জানাবো। আম্মু আব্বু হসপিটালে চলে যায়। সন্ধ্যাবেলা আম্মু খালামণিকে বিয়ের ডেট ফাইনাল হবার কথা জানাতেই অরণ্য ভাই আমাকে ফোন দেয়। তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? ভাইয়া, খালামণি আর সবাইকে নিয়ে চলে আসবেন। হুট করে কিভাবে বিয়ে ঠিক করে ফেললো খালামণি আর খালু? আমি কিছু জানি না। বিয়েটা বন্ধ করতে বলো। কেন ভাইয়া?
ভাইয়া মাই ফুড। কিসের ভাইয়া? কি বলছেন এসব ভাইয়া? একটা কথা বলি, মন দিয়ে শোনো। মন দিয়ে আবার কথা শোনা যায় নাকি? কথা তো কান দিয়ে শোনা যায়। কুহু, জি ভাইয়া। কুহু শোনো, ভাইয়া ভাইয়া বলা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। কুহু, কান দিয়ে ভালো করে কথাটা শোনো। আমি তোমাকে ভালোবাসি। এ কি বলছেন ভাইয়া? ওই, তোর কি কথা কানে যায় না? বারবার ভাইয়া ভাইয়া ভাইয়া, আর সহ্য হচ্ছে না। আমি তোকে ভালোবাসি, আর বউ তুই আমারই হবি। সেই ছোট্ট থেকে তোকে নিয়ে স্বপ্ন দেখছি, তুই আমার বউ হবি। ভেবেছি পড়াশোনা শেষ করবি, তারপর মাকে বলবো। কিন্তু খালামণি যে তোকে এখনই বিয়ে দিয়ে দিবে, কে জানতো? এখন তোর মতামত বল, তুই আমাকে বিয়ে করতে রাজি কিনা? আপনি আমার ভাই, আপনাকে আমি কিভাবে বিয়ে করব? যেভাবে আর সবাই করে, যেভাবে ওই ছেলেটাকে বিয়ে করতি। আমি পারবো না আপনাকে বিয়ে করতে। আমি তোকে খুব ভালোবাসি কুহু। ছোট্ট থেকে তোর জন্য মনের মধ্যে ভালোবাসা পুষে বড় হয়েছি। তোকে আমি অন্য কারো হতে দিব না, বাঁচবো না আমি তোকে ছাড়া। তাহলে মরে যান। সত্যি বলছি। সত্যি। আমি কিন্তু সত্যি সত্যি মরে যাব, আর প্রমাণ করে দিয়ে যাব তোকে আমি কতটা ভালোবাসতাম। ভালোবাসা আজকালকার ছেলেদের কাছে টিস্যু পেপারের মতো। যখন ইচ্ছে হবে ভালোবাসলাম, যখন ইচ্ছে হবে না ফেলে দিলাম। আমি এসব ভালোবাসা টালোবাসায় বিশ্বাসী না। আমি তোকে সত্যি ভালোবাসি কুহু, আর সবার ভালোবাসার সাথে আমার ভালোবাসা মিলাস না। আমি সত্যি সত্যি তোর জন্য মরে যেতে পারি। আচ্ছা মরে যান, আল্লাহ হাফেজ। আমি এই কথা বলে মোবাইল অফ করে শুয়েছিলাম, কিন্তু বুঝিনি অরণ্য ভাইয়া সত্যি সত্যি মরার জন্য ট্রাই করবে। এখন যদি তার কিছু হয়ে যায় তাহলে তো আমার নির্ঘাত ফাঁসি হবে। আল্লাহ, তুমি অরণ্য ভাইয়াকে ঠিক করে দাও প্লিজ প্লিজ প্লিজ। আম্মু আব্বু হসপিটালে গিয়ে উপস্থিত হয়, কিন্তু তাদের ফোন দেওয়ার কোনো খবরই নেই। ভয়ে ভয়ে আমি প্রায় 1 ঘন্টা পর তাদের ফোন দিলাম। আম্মু আব্বু কেউই রিসিভ করলো না। ভয়টা আরও বেড়ে গেল। অনেকক্ষণ পর আম্মু আমাকে ফোন দিয়ে জানায় অরণ্য ভাইয়া এখন আশঙ্কা মুক্ত। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। পরের দিন অরণ্য ভাইয়াকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়। একটু সুস্থ হলে সবাই তাকে জিজ্ঞেস করে কেন সে এমন কদম উঠালো, কে দায়ী এর জন্য। সে কিছুই বলেনি কাউকে, শুধু বলেছে মা, বাবা, খালামণি, আঙ্কেল, আপনাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে, আমি কুহুকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, আর আমি কারোর না শুনতে চাই না। কথাটা শোনার পর সবাই একদম চুপ হয়ে গিয়েছিল। একবার খালামণি আম্মুর দিকে তাকায়, একবার আম্মু আঙ্কেলের দিকে তাকায়, একবার আব্বু খালামণির দিকে তাকায়, একবার আঙ্কেল আব্বুর দিকে তাকায়। 4 দিন পর আমি বউ সেজে বসে আছি। আমার গায়ে নীল রঙের শাড়ি, যদিও বিয়ের শাড়ি আজ অবধি আমি নীল রঙের দেখিনি, কিন্তু আমার বরের নীল রং খুব পছন্দ। তাই তার বউকে নাকি সে বিয়ের দিন নীল রঙেই দেখতে চেয়েছেন। আমি নীল রংটা একদমই পছন্দ না, কেন যেন এই রংটা একদমই ভালো লাগে না। তবুও কি আর করার, বরের যেহেতু পছন্দ তাই পরে বসে থাকতেই হলো। একটু পরে দরজায় টোকার আওয়াজ। আসবো? আমি না করলেই কি চলে যাবেন? সে আর কোনো কথার উত্তর দিল না, রুমে চলে আসলেন। তোমাকে আজ খুব সুন্দর লাগছে, একদম আমার বউয়ের মতো। বউ? আপনার আগের বউ আছে? ধুর, কি যে বলো না। আচ্ছা শোনো, আজ থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব তোমার, আর তোমার সম্পূর্ণ দায়িত্ব আমার। আমরা দুজন মিলে আজ থেকে নতুন জীবনে পদার্পণ করব। আজ থেকে আমাদের সম্পর্কের নতুন একটা নাম হয়েছে, সেটা হচ্ছে স্বামী স্ত্রী। আজ থেকে আমি তোমার বর, আর তুমি আমার বউ। আজ থেকে তুমি আমাকে এই যে শুনছো, এই যে শোনো না গো, এই যে শুনছো, এভাবে ডাকবে, আর তুমি করে বলবে। কি? এভাবে কেন ডাকবো? আপনি না আমার ভাইয়া, আমি তো ভাইয়াই ডাকবো। অরণ্য ভাইয়া, ও ভাইয়া, ভাইয়া গো, কই আপনি? এভাবেই ডাকবো। মায়ের চিনো? চিনি তো, আর জানিও ভাইয়ারাই বোনকে মারে। কিন্তু আমি তো তোমাকে মারবো না, ভালোবাসবো, আদর করবো।
এ কেমন কথা ভাইয়া? কাছে এসো, কানে কানে বলি কেমন কথা। ভাইয়া। বউ। সেদিন আম্মু আব্বু খালামণি আঙ্কেল সবাই অরণ্যর কথায় রাজি হয়ে যায়। তারা বুঝতে পারে অরণ্য ভাইয়া আমাকে ভালোবাসে, আর তাই অন্য কারোর সাথে আমার বিয়েটা মানতে পারবে না বলেই এই পদক্ষেপ নিয়েছিল। তাই আব্বু ছেলের পক্ষকে না করে দেন, আর সবাই মিলে অরণ্যর সাথেই আমার বিয়েটা দিয়ে দেন। বিয়ের অনেকগুলো দিন পর এখন আমার নীল রংটা খুব প্রিয়। আমি এখনো অরণ্যকে দুষ্টুমি করে ভাইয়া বলে ডাকি, ওকে রাগাই, কিন্তু এখন আমি শুধুমাত্র কারোর সন্তানই নয়, বরং একজন দায়িত্বশীল স্ত্রী, একজন ভাবি, একজন পুত্রবধূ। আমি আমার বরকে, অরণ্যকে খুব ভালোবাসি। যেই ভালোবাসাটা একটা সময় সামিরের জন্য ছিল, সেই ভালোবাসাটাই হয়তো পাপ ছিল, কিন্তু অরণ্যকে ভালোবাসার মধ্যে কোনো পাপ নেই, কেননা সে আমার স্বামী। অরণ্য আমাকে খুব ভালোবাসে আর আমিও ওকে। মানুষ পরিবর্তন হয়, মানুষের পছন্দ পরিবর্তন হয়। মানুষ একটার সময় দায়িত্বহীন থেকে দায়িত্ব বহন করে দায়িত্ববান হয়, আর এটাই জীবন, জীবনের নিয়ম। সময় এবং পরিস্থিতি মানুষকে পরিবর্তন করে দেয়। মানুষ পরিবর্তনশীল।